18 জুলাই থেকে দৃশ্যপটে নায়কের ভূমিকায় অবতীর্ণ হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে উত্তরার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। দুপুরে পুলিশের গুলিতে প্রথম নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের আসিফ হাসান সহ 2 বা তারও বেশি শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হয় কয়েক শতাধিক শিক্ষার্থী। 18 জুলাই বিক্ষোভের সময় থেকেই উত্তরার অভিভাবকদের অনেকে ছুটে যান ছাত্রদের সাহায্যের জন্য। এই সহায়তার সূত্রেই কিছু মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ গড়ে ওঠে এবং প্রাথমিক অবস্থায় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্য দিয়ে যোগাযোগ রক্ষা হয়। অনানুষ্ঠানিক সভার মধ্য দিয়ে সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে। উত্তরায় শহীদদের প্রতি শোক ও শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একটি শোক র্যালির এবং মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয় রবীন্দ্র সরণির মুক্ত মঞ্চে। রবীন্দ্র সরণির নামকরণ শহীদ সরণি করার প্রস্তাবনা উত্থাপন করা হয় এবং সড়কে নাম ফলক স্থাপন করা হয়। সেনাবাহিনী প্রথম দিকে গুলিবর্ষণ করলেও ছাত্র জনতার জনস্রোতের কাছে পরাভূত হয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে লক্ষাধিক ছাত্র জনতার অগ্রসর হওয়া সরকার পতনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তরাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সক্রিয় থাকে এবং বিজয় মিছিলেও দফায় দফায় তারা গুলিবর্ষণ করে। 7 আগস্ট শিক্ষার্থীরা মুক্ত মঞ্চে গ্রাফিতি অঙ্কন করে এবং মুক্ত মঞ্চের নাম মুগ্ধ মঞ্চ ঘোষণা করে। জুলাই 2024 অবিস্মরণীয় একটি মাস। 2024-এর জুলাই বাংলাদেশের মানুষ ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের সাক্ষী হয়। এই আন্দোলনের পটভূমির দিকটিতে যদি একটু দৃষ্টি দেই, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। যদিও 2018 সালে প্রথমবারের মতো কোটা সংস্কার আন্দোলন সংগঠিত হয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেয় এবং পরবর্তীতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিষয়টিকে চ্যালেঞ্জ করে এক অংশের আবেদনের প্রেক্ষিতে 2024-এর 5 জুন কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ বলে হাইকোর্ট রায় দেয়। এই রায়ের প্রেক্ষিতে কোটা সংস্কারের দাবিকে সামনে রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মূলত আন্দোলন শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 2 থেকে 14 জুলাই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে বাংলা ব্লকের নামে অবরোধ কর্মসূচি দেয়। 14 জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলে ওঠে, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তো তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ন্যায্য দাবির আন্দোলনকারীদের প্রতি সরকার প্রধানের এ ধরনের অবজ্ঞাসূচক কথায় ছাত্র সমাজ ক্ষোভে ফুঁসে ওঠে। স্লোগান ওঠে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। 15 জুলাই আন্দোলনকারীদের উপর শুরু হয় ছাত্রলীগের তাণ্ডব। অসংখ্য আন্দোলনকারী ছাত্র গুরুতর আহত হয়। এরপর আসে 16 জুলাই। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে পুলিশ এবং ছাত্রলীগের অব্যাহত হামলায় শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ 5 জন। পাল্টা হামলায় ছাত্রলীগের একজন কর্মীও মারা যায়। ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। 17 জুলাই রাতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হল ভেকেন্টের মাধ্যমে ছাত্রদের ক্যাম্পাস ত্যাগে বাধ্য করার মধ্য দিয়ে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে সরকার। কিন্তু 18 জুলাই থেকে দৃশ্যপটে নায়কের ভূমিকায় অবতীর্ণ হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে 17 জুলাই প্রথমবারের মতো উত্তরায় অবস্থিত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাউস বিল্ডিং থেকে বিমানবন্দর পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকে উত্তরার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। হাউস বিল্ডিং থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তা অচল করে রাখে শিক্ষার্থীরা। দিনভর পুলিশ ও র্যাব টিয়ার শেল, রাবার বুলেট এবং রাইফেলের গুলি ছোড়ে। দুপুরে পুলিশের গুলিতে প্রথম নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের আসিফ হাসান সহ 2 বা তারও বেশি শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হয় কয়েক শতাধিক শিক্ষার্থী। দফায় দফায় পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে মীর মাহফুজুর রহমান মুগ্ধ, মাহমুদুল হাসান রিজভী, শেখ ফাহমিন জাফর, পারভেজ শাকিল, আসিফ হাসান, জাহিদুজ্জামান তানভীর, সাব্বির হোসেন, রাহাত হোসেন শরীফ সহ নাম না জানা প্রায় 29 জন শিক্ষার্থী ও জনতা। অসংখ্য আহত হন। উত্তরায় অবস্থিত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে আহত এবং নিহতদের ভিড় বাড়তে থাকে। উত্তরা আধুনিক হাসপাতাল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, ক্রিসেন্ট হাসপাতাল, মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল সহ প্রায় সবগুলো হাসপাতালই আহতদের চিকিৎসা সেবা প্রদান করে। 18 জুলাই বিক্ষোভের সময় থেকেই উত্তরার অভিভাবকদের অনেকে ছুটে যান ছাত্রদের সাহায্যের জন্য। পানি, স্যালাইন, খাবার ইত্যাদি দিয়ে ছাত্রদের পাশে থাকেন। আবার যখন হাসপাতালে ছাত্ররা আহত হয়ে ভর্তি হয় তখনও অভিভাবক অনেকেই হাসপাতালে ছুটে যান এবং আহতদের অর্থ ও ঔষধের ব্যবস্থা করতে থাকেন। এই সহায়তার সূত্রেই কিছু মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ গড়ে ওঠে এবং প্রাথমিক অবস্থায় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্য দিয়ে যোগাযোগ রক্ষা হয়।
19 জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ, প্রাণহানির ঘটনা ঘটে। এদিনও উত্তরাতে বিক্ষিপ্তভাবে আন্দোলন চলতে থাকে। পুলিশের গুলিতেও এদিন আহত ও নিহতের খবর পাওয়া যায়। সারা দেশেই বিভিন্ন জেলাতে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ, সহিংসতা হয়। রাতে সারা দেশে কারফিউ জারি, সেনাবাহিনী মোতায়েন এবং ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। কারফিউ চলাকালীন সময়ে আন্দোলন চলমান থাকলেও তার তীব্রতা কমতে থাকে। এই সময় বিভিন্নভাবে ছাত্রদেরকে নানান রকম হয়রানি করা হয়, ছাত্রদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং নানান ধরনের তাদের পরিবারকে আসলে হেনস্থা করা হয়। হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা উত্তরাতে অভিভাবকদের মধ্যে গড়ে উঠেছিল, সেই যোগাযোগটাই পরবর্তীতে 30 আগস্ট একটি অনানুষ্ঠানিক সভার মধ্য দিয়ে সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে। আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সেবা সহ অন্যান্য সহযোগিতা করার লক্ষ্যে এটি কাজ করে। কারফিউ শিথিল করার পর এবং ইন্টারনেট আংশিক সেবা শুরু হওয়ার পর আবারও শিক্ষার্থীরা সংগঠিত হতে থাকে। 1 আগস্ট উত্তরার 11 নং সেক্টরে স্কুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের গুলিতে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়, মৃত্যুর সংবাদও পাওয়া যায়। 3 আগস্ট সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দ ব্যানার নিয়ে উত্তরার অভিভাবকদের এক অংশ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রদর্শন করেন। একই দিন বিকালে উত্তরায় শহীদদের প্রতি শোক ও শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একটি শোক র্যালির এবং মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয় রবীন্দ্র সরণির মুক্ত মঞ্চে। সেই শোক র্যালি থেকেই রবীন্দ্র সরণির নামকরণ শহীদ সরণি করার প্রস্তাবনা উত্থাপন করা হয় এবং সড়কে নামফলক স্থাপন করা হয়। 4 আগস্ট শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি সফল করার জন্য উত্তরার বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত মূল সড়কে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। শিক্ষার্থীদের সাথে অসংখ্য অভিভাবকও এই বিক্ষোভে যুক্ত হন। শিক্ষার্থীদের বিক্ষোভের এক পর্যায়ে লীগের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করে। এতে অনেকে আহত এবং 2-3 জন শিক্ষার্থী মৃত্যুবরণ করে। হামলা প্রতিরোধ করে শিক্ষার্থীরা সারাদিন সড়কে অবস্থান করে। সরকার পুনরায় জরুরি অবস্থা জারি করে এবং সেনাবাহিনী মোতায়েন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত 6 আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে নিয়ে 5 তারিখ করা হয়। 5 তারিখ সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পর্যাপ্ত সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়। জনতা, সেনাবাহিনী ও পুলিশের বাধা অতিক্রম করে গণভবনের দিকে এগিয়ে যায়। পতন ঘটে শেখ হাসিনার 16 বছরের স্বৈরাচারী অপশাসনের। 5 তারিখ সকাল থেকে উত্তরার শিক্ষার্থীরা উত্তরা হাই স্কুল এবং রাজুক স্কুলের সামনে সমবেত হয়ে সকাল 10:30টার দিকে মূল সড়কের দিকে অগ্রসর হয়। সেনাবাহিনী প্রথম দিকে গুলিবর্ষণ করলেও ছাত্র জনতার জনস্রোতের কাছে পরাভূত হয়। ছাত্র জনতা ব্যারিকেড ভেঙে অগ্রসর হয় মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে লক্ষাধিক ছাত্র জনতার অগ্রসর হওয়া সরকার পতনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 আগস্ট বিকালে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটার পরও উত্তরাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সক্রিয় থাকে এবং বিজয় মিছিলেও দফায় দফায় তারা গুলিবর্ষণ করে। আহত এবং নিহতের সঠিক সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়ে ওঠেনি এখনও। পরবর্তীতে 6 আগস্ট থেকে সারাদিন ছাত্র জনতা উত্তরার ট্রাফিকের কাজ নিজের কাঁধে তুলে নেয়। দেয়ালে দেয়ালে আন্দোলনের গ্রাফিতি আঁকা শুরু হয়। একই সাথে ডাকাত প্রতিরোধে প্রতিটি সেক্টরে সারারাত অধিবাসীরা পাহারা দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন। 7 আগস্ট শিক্ষার্থীরা মুক্ত মঞ্চে গ্রাফিতি অঙ্কন করে এবং মুক্ত মঞ্চের নাম মুগ্ধ মঞ্চ ঘোষণা করে। সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দ প্ল্যাটফর্মে আরও অনেক অভিভাবকরা ধীরে ধীরে যুক্ত হতে থাকেন। তারা ট্রাফিকের কাজ করা, শিক্ষার্থীদের খাবার জোগানের কাজে সহযোগিতা করেন, হাসপাতালগুলো ঘুরে চিকিৎসারত শিক্ষার্থীদের অর্থ সহযোগিতা করেন। সেই কাজের ধারাবাহিকতায় আজকের এই আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়ের কর্মসূচির আয়োজন।